লোকে বলে প্রতিভা কোনো পরিচয়ের মুখাপেক্ষী নয়, আর হীরা কেবল কয়লার খনিতেই পাওয়া যায়। কিন্তু সমাজের চোখে প্রায়শই স্ট্যাটাসের চশমা লেগে থাকে, যা ছেঁড়া কাপড়ের আড়ালে লুকিয়ে থাকা দক্ষতা দেখতে পায় না। ১২ বছরের চন্দু তার বয়সের অন্যান্য বাচ্চাদের থেকে একদম আলাদা ছিল। তার কাঁধে বইয়ের ম্যাগ নয়, বরং আবর্জনা কুড়ানোর একটি নোংরা বস্তা থাকত। তার শরীর থেকে ঘাম আর আবর্জনার দুর্গন্ধ আসত, যার কারণে লোকে তাকে দেখলেই নাক সিটকাত। কিন্তু সেই জট পাকানো চুল আর ধুলোমাখা চেহারার আড়ালে তার চোখে ছিল এক অদ্ভুত দ্যুতি, অঙ্ক ও সংখ্যার দ্যুতি। শহরের সবচেয়ে নামিদামি আর্যভট্ট বিদ্যামন্দিরের পাশ দিয়ে যাওয়াটা চন্দুর রোজনামচার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। সে আবর্জনা কুড়াতে নয়, জ্ঞান আহরণ করতে সেখানে যেত। স্কুলের উঁচু চার দেওয়ালের পিছনে একটি পুরনো জানালা ছিল, যা প্রায়শই খোলা থাকত। চন্দু তার ভারী বস্তাটি মাটিতে রাখত এবং সন্তর্পণে সেই জানালার নিচে লুকিয়ে বসত। ভেতরে ক্লাসে গণিতের বরিষ্ঠ শিক্ষক প্রফেসর ভাস্কর জটিল সমীকরণ বোঝাচ্ছিলেন। সেখানে ক্লাসে বসে থাকা ধনী পরিবারের বাচ্চাদের কাছে সেই প্রশ্নগুলো মাথা ব্যথার কারণ মনে হলেও বাইরে বসে থাকা চন্দু সেই প্রশ্নগুলো হাওয়াতেই সমাধান করে ফেলত। তার কাছে খাতা কলম ছিল না, তাই সে মাটির জমিনে তার আঙুল বা কোনো শুকনো ডাল দিয়ে গণনা করত। গণিত তার কাছে কোনো বিষয় ছিল না, বরং এক সঙ্গীত ছিল, যা সুরে তার মস্তিষ্ক নেচে উঠত। সেদিন দুপুরবেলার রোদ খুব তীব্র ছিল। প্রফেসর ভাস্কর ব্ল্যাকবোর্ডে একটি অত্যন্ত কঠিন প্রশ্ন লিখলেন। এটি অ্যাডভান্সড ক্যালকুলাসের একটি প্রশ্ন ছিল, যা সেই বাচ্চাদের স্তরের তুলনায় অনেক উপরে ছিল। তিনি চক রেখে পুরো ক্লাসকে চ্যালেঞ্জ জানালেন। এই প্রশ্নটি আমি গত বছর বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় দেখেছিলাম। যদি তোমাদের মধ্যে কেউ এটি সমাধান করতে পারো, তবে আমি ধরে নেব যে তার মধ্যে একজন মহান গণিতজ্ঞ হওয়ার ক্ষমতা আছে। পুরো ক্লাসে নিস্তব্ধতা নেমে এলো। প্রথম সারিতে বসা সমীর, যার বাবা শহরের সবচেয়ে বড় শিল্পপতি ছিলেন, সে কেবল হাঁ করে তাকিয়ে রইল। ধনী এবং সম্পদশালী হওয়া সত্ত্বেও সমীরের মন পড়াশোনায় কম এবং দুষ্টুমিতে বেশি লাগত। ঘণ্টি বাজল এবং স্কুলের ছুটি হয়ে গেল। বাচ্চারা হইচই করতে করতে বাইরে ছুটল। প্রফেসর ভাস্করও তার ডায়েরি নিয়ে স্টাফ রুমের দিকে চলে গেলেন। কিন্তু সেই প্রশ্নটি ব্ল্যাকবোর্ডে তেমনই লেখা রয়ে গেল, এক চ্যালেঞ্জ হয়ে। যখন পুরো স্কুল খালি হয়ে গেল এবং নিস্তব্ধতা ছেয়ে গেল, তখন চন্দু তার জায়গা থেকে উঠল। তার দৃষ্টি সেই খোলা জানালা দিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে স্থির হয়ে রইল। সেই প্রশ্নটি তাকে চুম্বকের মতো টানছিল। তার বুক ধুকধুক করছিল। যদি কেউ তাকে ভেতরে দেখে নেয়, তবে হয়তো তাকে মেরে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু গণিতের নেশা তার ওপর প্রবল ছিল। সে এদিক ওদিক দেখল এবং নিশ্চিত হওয়ার পর, যখন দেখল কেউ দেখছে না, তখন সে জানালা দিয়ে লাফিয়ে ক্লাসরুমের ভেতরে প্রবেশ করল। শীতাতপ নিয়ন্ত্রিত এসি কক্ষের ঠান্ডা তার কাছে স্বর্গের মতো লাগল। সে ভয়ে ভয়ে ব্ল্যাকবোর্ডের কাছে পৌঁছাল। সে কাঁপতে থাকা হাতে চকটি তুলে নিল। প্রথমে এক মুহূর্তের জন্য সে থামল, কিন্তু যেই চক বোর্ডে চলল, তার ভয় উধাও হয়ে গেল। তার হাত মেশিনের মতো চলতে লাগল। যে সমীকরণ ভালো ভালো ছাত্রদের কাছে ধাঁধা ছিল, চন্দুর কাছে তা ছিল এক সরল রাস্তা। সে কেবল সেই প্রশ্নটির সমাধানই করল না, বরং তার নিচে আরেকটি বিকল্প পদ্ধতিও লিখে দিল। যখন বোর্ড ভরে গেল, তখন বাকি অংশ সে নিচে মেঝেতে চক দিয়ে লিখে দিল। সে নিজের জগতে এতটাই মগ্ন ছিল যে দরজায় কারোর আসার শব্দ তার কানেই পড়ল না। হঠাৎ করিডোরে পিয়নের জুতোর ভারী আওয়াজ শোনা গেল। চন্দুর ঘোর কাটল এবং তার প্রাণ যেন অষ্টাগত হল। সে দেখল যে ব্ল্যাকবোর্ড সম্পূর্ণ ভরে গেছে এবং মেঝেতেও সাদা চক দিয়ে আঁকাআঁকি করা হয়েছে। তার ভুল বুঝতে পারল। সে অজান্তে স্কুলের সম্পত্তি নোংরা করেছে। ভয়ে সে চকটি সেখানেই ফেলে দিল এবং সেই জানালা দিয়েই বাইরে লাফিয়ে পড়ল। সে দ্রুত তার বস্তাটি তুলে বাইরে ঝোপের আড়ালে লুকিয়ে গেল, যেখান থেকে সে ক্লাসরুমের ভেতরে দেখতে পারত। কিছুক্ষণ পরেই ক্লাসরুমের দরজা খুলল, কিন্তু সে পিয়ন নয়, বরং সমীর ছিল। সে তার দামি মোবাইল ফোন ডেস্কের নিচে ভুলে গিয়েছিল। সমীর যেই ফোন তুলল, তার নজর ব্ল্যাকবোর্ডের দিকে পড়ল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। বোর্ডে লেখা সমাধানের হাতের লেখা তার ছিল না, কিন্তু সে জানত যে এই সেই প্রশ্ন যা ক্লাসে কেউ স্পর্শও করতে পারেনি। ঠিক তখনই পিছন থেকে একটি গম্ভীর আওয়াজ এলো। এটা কি? সমীর ভয়ে লাফিয়ে উঠল। দরজায় প্রফেসর ভাস্কর দাঁড়িয়েছিলেন। তিনি হয়তো তার ডায়েরি নিতে ফিরে এসেছিলেন, কিন্তু তার দৃষ্টি সমীরের ওপর নয়, বরং ব্ল্যাকবোর্ড আর মেঝেতে লেখা সেই অসাধারণ সমাধানের ওপর স্থির ছিল। প্রফেসর ধীরে ধীরে এগিয়ে গেলেন, যেন কোনো মন্দিরে প্রবেশ করছেন।
তিনি মেঝেতে হাঁটু গেড়ে বসে সেই সমীকরণগুলো মনোযোগ সহকারে দেখলেন। তার চোখে অবিশ্বাস আর আশ্চর্যের এক মিশ্র ভাব ছিল। অদ্ভুত, অবিশ্বাস্য, প্রফেসর ফিসফিস করে বললেন। তিনি সমীরের দিকে তাকালেন, যে এখন ঘামে ভিজে যাচ্ছিল। সমীর, এটা কি তুমি করেছ? ক্লাসে তো তুমি চুপচাপ ছিলে। সমীরের মনে বিদ্যুতের বেগে চিন্তা এলো। সে জানত যে যদি সে সত্যি বলে যে সে জানে না এটি কে করেছে, তবে ব্যাপারটা মিটে যাবে। কিন্তু যদি সে হ্যাঁ বলে, তবে সে পুরো স্কুলে হিরো হয়ে যাবে। তার বাবা সবসময় তাকে অপদার্থ এবং টাকা নষ্টকারী বলতেন। হয়তো এটা তাদের চোখে উপরে ওঠার সুযোগ ছিল। সেই এক মুহূর্তের লোভ তার সততার গলা টিপে ধরল। সমীর বুক চওড়া করে মিথ্যা বলল, জি স্যার, আসলে ক্লাসে সবাই দেখছিল তো, তাই ঘাবড়ে যাচ্ছিলাম। তাই ছুটির পর আমি ফিরে এলাম এবং চেষ্টা করলাম। দেখুন, হয়ে গেল। প্রফেসর ভাস্কর নিজের চশমা ঠিক করতে করতে সমীরকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তার মনে একটা সন্দেহের কাঁটা বিঁধল। তিনি জানতেন যে সমীরের পূর্বের রেকর্ড কেমন, একজন সাধারণ মানের ছাত্র। যদি এটা তুমি করে থাকো সমীর, তবে এটা খুব বড় ব্যাপার। এই পদ্ধতি, এটা তো বইয়েও নেই, এটা কোনো জিনিয়াসের কাজ। সমীরের মুখে এক বিজয়ী কিন্তু মিথ্যে হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ স্যার, সে বলল, যদিও ভেতরে ভেতরে তার বুক জোরে ধরাস ধরাস করছিল যে স্যার আবার তাকে এই প্রশ্নটি সমাধান করতে না বলেন। ভাগ্যক্রমে প্রফেসর সেই সমাধানের সৌন্দর্যে এতটাই মগ্ন ছিলেন যে তিনি সাথে সাথে তাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ওদিকে জানালার বাইরে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা চন্দু এই সব দেখছিল। তার চোখে জল ছিল না, কেবল এক অদ্ভুত শূন্যতা ছিল। তার পরিশ্রম, তার দক্ষতা, তার একমাত্র গর্ব আজ অন্য কারোর নামে হয়ে গেল। তার মনে হল যেন তার দারিদ্র্য আজ আবার তার সাথে ঠাট্টা করল। সে জানত যে তার সাক্ষ্যের কোনো মূল্য নেই। ছেঁড়া কাপড় পরা লোকের সত্যিও মিথ্যাই বলে মানা হয়। সে চুপচাপ উঠল, তার ভারী বস্তা কাঁধে নিল এবং শহরের ভিড়ভাট্টাপূর্ণ রাস্তার দিকে হেঁটে চলল। সে জানত না যে নিয়তি তার জন্য আরও কঠিন পরীক্ষা তৈরি করে রেখেছে। কিন্তু সেদিন সে সেই স্কুলের দিকে পিঠ দেখালো, এই ভেবে যে বিদ্যার মন্দিরেও এখন মিথ্যার পূজা হতে শুরু করেছে। পরের দিন স্কুলের সকালের সভায় সমীরের নাম সবার মুখে মুখে ছিল। প্রিন্সিপাল তাকে মঞ্চে ডাকলেন এবং কাউচ মিরেফ গণিতের উদীয়মান নক্ষত্র বলে সম্মানিত করলেন। হাততালির গর্জনের মধ্যে সমীর হাসছিল, কিন্তু প্রফেসর ভাস্করের তীক্ষ্ণ নজর তখনও তার উপর স্থির ছিল। তার কিছু একটা খটকা লাগছিল। মিথ্যার আয়ু খুব কম হয় এবং সত্য সূর্যের মতো হয়, যাকে মেঘের পিছনে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। প্রফেসর ভাস্করের রাতে ঘুম আসেনি। তিনি সেই সমাধানের কথা ভাবতেছিলেন। সেই গাণিতিক পদ্ধতিতে এমন একটি কাঁচা ভাব এবং মৌলিকতা ছিল যা মুখস্থ করা বই থেকে আসতে পারে না। পরের দিন গণিত ক্লাসে পরিবেশ উত্তেজনাময় ছিল। প্রফেসর ভাস্কর ব্ল্যাকবোর্ডে গতকালের প্রশ্নের সাথে মিলযুক্ত একটি নতুন সমীকরণ লিখলেন। তিনি চকটি নিজের আঙুলের মধ্যে ঘোরালেন এবং সমীরের দিকে তাকালেন। সমীর, বোর্ডে এসো। প্রফেসরের কণ্ঠ শান্ত কিন্তু কঠোর ছিল। গতকাল তুমি যে অসাধারণ প্রদর্শন করেছিলে, একটু পুরো ক্লাসকে বোঝাও যে তুমি সেই তৃতীয় ধাপটি কিভাবে সমাধান করেছিলে। আর হ্যাঁ, এই নতুন প্রশ্নটিও সেই একই পদ্ধতিতে সমাধান করে দেখাও। সমীরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ভারী পদক্ষেপে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেল। তার গলা শুকিয়ে যাচ্ছিল। সে চকটি তুলল, কিন্তু তার হাত কাঁপছিল। পুরো ক্লাসের চোখ তার দিকে স্থির ছিল। 1 মিনিট পেরোল, 2 মিনিট পেরোল, সমীর কেবল ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে রইল। সে বুঝতেই পারছিল না যে সমীকরণটি শুরু কোথা থেকে করবে। প্রফেসর ভাস্কর তার ঠিক পিছনে দাঁড়িয়ে গেলেন। কি হলো সমীর? গতকাল তো তোমার মস্তিষ্ক কম্পিউটারের মতো চলছিল, আজ চক কেন চলছে না? সমীর আর অভিনয় করতে পারল না। তার ধৈর্য ভেঙে গেল এবং চোখ থেকে জল গড়িয়ে পড়ল। চক তার হাত থেকে পড়ে গেল। সরি স্যার, সে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি সেই প্রশ্নটি সমাধান করিনি। যখন আমি ক্লাসে এসেছিলাম তখন সেটি আগেই বোর্ডে লেখা ছিল। আমি কেবল নিজের নাম লাগিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন। পুরো ক্লাসে নিস্তব্ধতা নেমে এলো। ছাত্ররা বিশ্বাস করতে পারছিল না যে তাদের হিরো আসলে একজন প্রতারক ছিল। প্রফেসর ভাস্কর স্বস্তির নিঃশ্বাস নিলেন। তার সন্দেহ সঠিক প্রমাণিত হয়েছিল। কিন্তু এখন তার সামনে আরও বড় একটি প্রশ্ন ছিল।
তাহলে সেই গণিতের জাদুকরটি কে? প্রফেসর সমীরকে তার জায়গায় বসতে ইশারা করলেন এবং সোজা সেই জানালার কাছে গেলেন যেখান থেকে গতকাল চন্দু লাফিয়েছিল। তিনি মনোযোগ সহকারে দেখলেন জানালার কাঠামোয় এবং নিচে মেঝেতে মাটির কিছু দাগ ছিল, খালি পায়ের ছাপ, ছোট ধুলোমাখা পায়ের ছাপ, যা কোনো ধনী বাচ্চার হতে পারে না। ক্লাস শেষ হওয়ার পর প্রফেসর সরাসরি স্কুলের গেটে মোতায়েন থাকা পুরানো সিকিউরিটি গার্ড রামসিংয়ের কাছে গেলেন। রামসিং, তুমি কি গতকাল ছুটির পর কোনো বাচ্চাকে আমার ক্লাসের আশেপাশে দেখেছিলে, কোনো বাইরের ছেলে? রামসিং একটু ভাবল এবং তারপর কপালে হাত মারল। জি সাহেব, একজন পাগল মতো ছেলে আসে, কুলি মজুরের কাজ করে সাহেব, নোংরা ময়লা থাকে, সে প্রায়শই আপনার ক্লাসের বাইরের জানালার কাছে দাঁড়িয়ে শুনতে থাকে। আমি তাকে বহুবার তাড়িয়েছি, কিন্তু সে আবার আসে। গতকালও আমি তাকে দেওয়াল টপকে পালাতে দেখেছিলাম। প্রফেসরের চোখে দ্যুতি এলো। সে কোথায় থাকে তুমি কি জানো? আরে সাহেব, সে কাছের বস্তিতে থাকে, নালার ওপারে যে ভাঙাছোড়া ঝুপড়িগুলো আছে না, সেখানেই কোথাও। লোকে তাকে পাগলচন্দু বলে, কারণ সে দেওয়ালে কয়লা দিয়ে দাগ কাটতে থাকে। পাগলচন্দু, এই নাম শুনেই প্রফেসরের হৃদয়ে এক অদ্ভুত বেদনা জাগল। যাকে দুনিয়া পাগল ভাবছিল, হয়তো সেই ছিল আসল হিরে। প্রফেসর ভাস্কর সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন। তিনি তার গাড়ির চাবি নিলেন। তাকে সেই নাম না জানা গণিতজ্ঞের সাথে দেখা করতে হবে, যে স্কুলে না গিয়েও এমন কিছু করে দেখিয়েছে যা বড় বড় বিদ্বানও পারেনি। দুপুরের গনগনে রোদে প্রফেসর ভাস্কর তার গাড়ি ছেড়ে হেঁটে সেই দুর্গন্ধময় এবং সংকীর্ণ বস্তির দিকে চললেন। কাদা আর আবর্জনায় ভরা রাস্তায় তার স্যুটপুট পরা বেশভূষা বেমানান লাগছিল, কিন্তু তার পদক্ষেপে এক দৃঢ় সংকল্প ছিল। তাকে সেই জিনিয়াসকে খুঁজে বের করতে হবে, তার আগেই যেন দারিদ্র্য আর ক্ষুধা তার প্রতিভাকে চিরতরে গিলে না ফেলে। বস্তির সংকীর্ণ গলিগুলোতে হাঁটা প্রফেসর ভাস্করের কাছে কোনো চ্যালেঞ্জের চেয়ে কম ছিল না। চারদিকে আবর্জনার স্তূপ, নর্দমার পচা গন্ধ আর মাছির ভনভনানি ছিল। সেখানকার লোকেরা তাকে এমনভাবে দেখছিল যেন কোনো এলিয়েন তাদের দুনিয়ায় এসে পড়েছে। প্রফেসর নিজের নাকে রুমাল রাখলেন, কিন্তু তার পদক্ষেপ থামল না। এক বৃদ্ধা মহিলার কাছ থেকে জিজ্ঞাসা করার পর তিনি একটি ভাঙাচোরা ঝুপড়ির দিকে ইশারা করলেন, যা কালো প্লাস্টিক আর মুড়িচা ধরা টিনের চাদর দিয়ে তৈরি ছিল। ওই যে ওই পাগুলের বাড়ি, বুড়ি বলল, সারাদিন দেওয়াল কালো করে বেড়ায়। প্রফেসর ভাস্কর সেই ঝুপড়ির দরজায় পৌঁছালেন। দরজা কি, কেবল একটি চটের পর্দা ঝুলছিল। তিনি ইতস্তত করতে করতে পর্দা সরালেন এবং ভেতরে উকি দিলেন। ভেতরে গভীর অন্ধকার ছিল। কেবল ছাদের একটি ফুটো দিয়ে সূর্যের একটি সরু রশ্মি ভেতরে আসছিল। যেই তার চোখ অন্ধকারের সাথে অভ্যস্ত হল, যে দৃশ্য তার সামনে এলো তা তার শরীর শিউরে দিল। সেটি কোনো ঝুপড়ি ছিল না, বরং গণিতের এক মন্দির ছিল। ঝুপড়ির কোণে কোণে, দেওয়াল, মেঝে, এমনকি ছাদকেও গাণিতিক সূত্র আর সমীকরণ দিয়ে ভরে দেওয়া হয়েছিল। যেখানে কাগজ ছিল না, সেখানে পুরনো খবরের কাগজের টুকরো, কার্ডবোর্ডের বাক্স আর প্লাস্টিকের ব্যাগের উপর কয়লা আর ইটের টুকরো দিয়ে লেখা হয়েছিল। প্রফেসরের দৃষ্টি সেই দেওয়ালগুলোতে ছুটতে লাগল। সেখানে কেবল স্কুলের গণিত ছিল না, বরং রামানুজনের উপপাদ্য, ইউক্লিডের জ্যামিতি এবং এমন সব জটিল অপেক্ষক বা ফাংশন ছিল যা কলেজের ছাত্ররাও বুঝতে পারত না। কোণে একটি ছেঁড়া বস্তার উপর রোগা পাতলা চন্দু বসেছিল। তার হাতে তখনও একটি কয়লার টুকরো ছিল এবং সে মেঝেতে কিছু লিখছিল। যেই সে শব্দ শুনতে পেল এবং দরজায় একজন স্যুট বুট পরা লোককে দেখল, সে কেঁপে উঠল। সে সাথে সাথে কয়লাটি পিছনে লুকিয়ে ফেলল এবং ভয়ে দেওয়ালের সাথে সেটে গেল। তার মনে হল যে স্কুল থেকে কেউ তাকে শাস্তি দিতে এসেছে। সাহেব, সাহেব, আমাকে মেরো না। চন্দুর কণ্ঠ কাঁপছিল। সে হাত জোর করল। আমি আমি আর কখনো স্কুলের কাছে যাব না। আমি সেই চকও সেখানেই রেখে দিয়েছিলাম। আমি চুরি করিনি সাহেব, আমাকে পুলিশে দিও না। চন্দুর ভয় দেখে প্রফেসরের মন গলে গেল। তার চোখে জল এসে গেল। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং সেই নোংরা মেঝেতেই হাঁটু গেড়ে বসলেন, যাতে তার উচ্চতা সেই ভীত বাচ্চার সমান হতে পারে। ডারো না বেটা, আমি তোমাকে মারতে আসিনি। প্রফেসর ভাস্করের কণ্ঠ ভারী ছিল। তিনি মেঝেতে পড়ে থাকা একটি কার্ডবোর্ডের টুকরো তুলে নিলেন। সেটার ওপর সেই একই প্রশ্ন সমাধান করা ছিল যা তিনি গতকাল ব্ল্যাকবোর্ডে লিখেছিলেন।
কিন্তু চন্দু তাকে আরও একটি নতুন এবং আরও ছোট পদ্ধতিতে সমাধান করেছিল। এটা তুমি লিখেছ? প্রফেসর ভালোবাসা নিয়ে জিজ্ঞাসা করলেন কার্ডবোর্ডের দিকে ইশারা করে। চন্দু ধীরে করে মাথা নাড়ল। তার চোখে তখনও ভয় ছিল। ওটা আমাকে খুব বিরক্ত করছিল। যতক্ষণ না উত্তর পাই আমার ঘুম আসে না। প্রফেসর চারপাশে তাকালেন। আর এই সব তুমি কোথা থেকে শিখেছ? আবর্জনা থেকে, চন্দু নিষ্পাপভাবে উত্তর দিল। রোদ্দিতে যে পুরনো বই আসে সেগুলো আমি বেচি না, আগে পড়ি। অক্ষর বুঝতে পারতাম না, কিন্তু এই নম্বরগুলো আমার সাথে কথা বলে সাহেব। এরা আমার বন্ধু মতো লাগে। প্রফেসর ভাস্কর হতবাক হয়ে গেলেন। যাকে সমাজ আবর্জনা ভাবছিল তা আসলে জ্ঞানের ক্ষুধা ছিল। যে বাচ্চার পেটে হয়তো একদানা অন্নও ছিল না, সে নিজের মস্তিষ্কের ক্ষুধা মেটাতে রদ্দির স্তূপ চাটছিল। প্রফেসর কাঁপতে থাকা হাতে চন্দুর কাঁধ চাপড়ে দিলেন। চন্দু, তুমি কি জানো যে তুমি কি? চন্দু মাথা নিচু করল। জি, সবাই বলে আমি পাগল। না, প্রফেসর দৃঢ়তার সাথে বললেন। তার চোখে এক নতুন দ্যুতি ছিল। তুমি পাগল নও, তুমি একজন জিনিয়াস। আর আজ থেকে তোমার জায়গা এই আবর্জনার স্তূপে নয়, বরং তারাদের মাঝে। প্রফেসর ভাস্কর পকেট থেকে তার দামি কলমটি বের করলেন এবং চন্দুর কয়লামাখা হাতে ধরিয়ে দিলেন। ওঠো চন্দু, চলো আমার সাথে। এখন তোমাকে কয়লা দিয়ে নয়, এই কলম দিয়ে নিজের ভাগ্য লিখতে হবে। প্রফেসর ভাস্কর চন্দুকে নিজের গাড়িতে বসিয়ে সোজা আর্যভট্ট বিদ্যা মন্দিরে নিয়ে এলেন। চন্দু গাড়ির বিলাসবহুল আসনে গুটিয়ে বসেছিল, ভীত যে তার নোংরা কাপড়ে সিট খারাপ না হয়ে যায়। স্কুলের গেটে পৌঁছাতেই গার্ড তাদের আটকানোর চেষ্টা করল, কিন্তু প্রফেসরের উগ্র রূপ দেখে সে পিছিয়ে গেল। যখন প্রফেসর ভাস্কর সেই নোংরা ময়লা ছেলেটির হাত ধরে স্কুলের ঝকঝকে করিডর দিয়ে যাচ্ছিলেন, তখন সবাই ফিরে ফিরে দেখছিল। ছাত্ররা তাদের নাক বন্ধ করছিল এবং কেউ কেউ ফিসফিস করে হাসছিল। দেখো, প্রফেসর স্যার হয়তো কোনো নতুন চাকর এনেছেন, কেউ একজন টিপ্পনি কাটল। সমীরও তার বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। চন্দুকে চিনতে পারতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল যে তার মিথ্যে এখন আর বেশি দিন টিকবে না। প্রফেসর সরাসরি প্রিন্সিপালের কেবিনে প্রবেশ করলেন। প্রিন্সিপাল মিস্টার খান্না তার রিভলভিং চেয়ারে বসে চায়ে চুমুক দিচ্ছিলেন। যেই তিনি চন্দুকে দেখলেন তার ভুরু কুঁচকে গেল। প্রফেসর ভাস্কর, এটা কি মজা? প্রিন্সিপাল নাক সিটকে বললেন, আপনি এই ভিক্ষুককে আমার কেবিনে কেন এনেছেন? এর দুর্গন্ধ পুরো ঘর ভরে দিয়েছে, একে এক্ষুনি বাইরে বের করুন। প্রফেসর ভাস্কর চন্দুর হাত ছাড়লেন না। তিনি দৃঢ়তার সাথে বললেন, স্যার, এই সেই ছেলে যে পরশু আমার ক্লাসে সেই অসম্ভব প্রশ্নটি সমাধান করেছিল। এ কোনো ভিক্ষুক নয়, গণিতের এক আশ্চর্য। আমি চাই স্কুল একে ভর্তি নিক এবং এর প্রতিভাকে বিকশিত করুক। প্রিন্সিপাল জোরে হাসলেন, এমন হাসি যা অপমানে ভরা ছিল। ভর্তি এই আবর্জনা কুড়ানো ছেলেকে? প্রফেসর, আপনি খুব আবেগপ্রবণ হচ্ছেন। আমাদের স্কুলে শহরের সবচেয়ে ধনী এবং সম্ভ্রান্ত পরিবারের বাচ্চারা পড়ে। যদি তাদের বাবা মা জানতে পারে যে তাদের ছেলে একটি আবর্জনাওয়ালার সাথে বেঞ্চ ভাগ করবে, তবে তারা কালই তাদের বাচ্চাদের এখান থেকে বের করে নিয়ে যাবে। স্কুলের সম্মানের প্রশ্ন। সম্মান প্রতিভা দিয়ে তৈরি হয় স্যার, কাপড় দিয়ে নয়। প্রফেসরের কণ্ঠস্বর সামান্য উঁচু হল। যদি আমরা একে হারাই তবে তা আমাদের দেশের ক্ষতি হবে। আমি এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। দায়িত্ব? প্রিন্সিপাল টেবিলে হাত মারলেন। যদি এই ছেলেটি এতই জিনিয়াস হয় তবে তাকে তা প্রমাণ করতে হবে, কিন্তু বন্ধ ঘরে নয়, সবার সামনে। যদি এ ফেল হয় তবে স্কুলের মর্যাদা নষ্ট করার অপরাধে আপনাকে আপনার পদত্যাগপত্র দিতে হবে। মঞ্জুর? ঘরে নিস্তব্ধতা নেমে এলো। চন্দু ভয়ে প্রফেসরের হাত শক্ত করে ধরল। সে চাইছিল না যে তার জন্যে সেই দেবতাতুল্য মানুষটির চাকরি চলে যায়। সে ধীরে করে বলল, সাহেব, থাক, আমি ফিরে যাব। কিন্তু প্রফেসর ভাস্কর চন্দুর চোখে দেখলেন এবং হাসলেন। তার নিজের হীরার উপর সম্পূর্ণ ভরসা ছিল। মঞ্জুর, তিনি প্রিন্সিপালকে বললেন, এক্ষুনি এই মুহূর্তে পুরো স্কুলকে অডিটোরিয়ামে ডাকা হোক। আধ ঘন্টার মধ্যেই পুরো অডিটোরিয়াম ভিড়ে ভরে গেল। ছাত্র, শিক্ষক এবং স্বয়ং প্রিন্সিপাল একেবারে সামনের সারিতে বসেছিলেন। মঞ্চে একটি বড় হোয়াইট বোর্ড রাখা ছিল। যখন চন্দু তার ছেঁড়া কাপড় আর খালি পায়ে মঞ্চে উঠল, তখন পুরো হল হাসি আর আওয়াজে মুখরিত হয়ে গেল। ধনী পরিবারের বাচ্চারা তার দিকে কাগজের গোলা ছুটতে লাগল। এই আবর্জনাওয়ালা, এখানে ঝাড়ু দিতে এসেছিস নাকি? পিছন থেকে আওয়াজ এলো। চন্দুর আত্মবিশ্বাস টলে গেল। হাজার হাজার চোখ তাকে দেখছিল। তখনই প্রফেসর ভাস্কর তার কাছে এলেন এবং তার কানে ফিসফিস করে বললেন, চন্দু, এই লোকগুলোকে দেখো না, কেবল সংখ্যাগুলোকে দেখো।
ভাবো যে তুমি তোমার ঝুপড়িতে আছো আর এই বোর্ড তোমার দেওয়াল। দেখিয়ে দাও এদের যে আসল ধনীকে। প্রফেসর মাইক নিলেন এবং বললেন, শান্ত হন, আজ এখানে একটি পরীক্ষা হবে। আমি বোর্ডে 3টি এমন প্রশ্ন লিখব যা পিএইচডি স্তরের। যদি এই ছেলেটি একটিও ভুল করে তবে আমরা হার মেনে নেব। প্রফেসর প্রথম প্রশ্নটি লিখলেন। হলে নিস্তব্ধতা নেমে এলো। প্রশ্নটি এতটাই জটিল ছিল যে সেখানে বসে থাকা অন্যান্য গণিত শিক্ষকরাও একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগলেন। চন্দু মার্কার তুলল। তার হাত এখন আর কাঁপছিল না। যেই সে বোর্ডে প্রথম সংখ্যা লিখল, তার ভয় উধাও হয়ে গেল। তার কাছে এখন আর সেই হল ছিল না, না ছিল সেই হাসতে থাকা ভিড়। সেখানে কেবল সে ছিল আর তার গণিত। অডিটোরিয়ামে পিন পতনের মতো শান্তি ছেয়ে গেল। কেবল হোয়াইট বোর্ডে চলতে থাকা মার্কারের খটখট আওয়াজ শোনা যাচ্ছিল। চন্দুর হাত কোনো মেশিনের মতো চলছিল। যে সমীকরণগুলো দেখতে ভীতিকর লাগছিল, চন্দুর হাতের স্পর্শে সেগুলো জলের মতো সরল হয়ে যাচ্ছিল। সে প্রথম প্রশ্নটি মিনিটের মধ্যে সমাধান করে দিল, তারপর দ্বিতীয় এবং তারপর তৃতীয়। তৃতীয় প্রশ্নটি ছিল সবচেয়ে জটিল। এটি সংখ্যাতত্ত্বের এমন এক ধাঁধা ছিল যা সমাধান করতে বড় বড় গণিতজ্ঞদের পাতার পর পাতা ভরতে হতো। চন্দু এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, যেন সে হাওয়ায় ভেসে থাকা সংখ্যাগুলোকে ধরছিল। তারপর সে লেখা শুরু করল। কিন্তু এবার সে সেই পদ্ধতিটি নিল না যা বইয়ে লেখা ছিল। সে নিজের তৈরি একটি পদ্ধতির ব্যবহার করল, সেই পদ্ধতি যা সে আবর্জনার স্তূপের মাঝে বসে আবিষ্কার করেছিল। 10 মিনিটের মধ্যে পুরো হোয়াইট বোর্ড কালো অক্ষরে ভরে গেল। চন্দু থামল। সে মার্কারের ঢাকনা লাগাল এবং ধীরে করে সেটি টেবিলের উপর রাখল। সে ঘুরল এবং প্রফেসর ভাস্করের দিকে তাকাল। তার চোখে সেই একই প্রশ্ন ছিল, এটা কি সঠিক? প্রফেসর ভাস্কর মঞ্চে এগিয়ে এলেন। তিনি বোর্ডে লেখা সমাধান দেখলেন এবং তারপর নিজের পকেট থেকে একটি রুমাল বের করে তার ভেজা চোখের পাতা মুছলেন। তিনি মাইক্রোফোনের কাছে গেলেন, কিন্তু কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তার গলা ধরে এসেছিল। ছাত্ররা, প্রফেসরের কণ্ঠ কাঁপল। আমি এই প্রশ্নের যে সমাধান আমার ডায়েরিতে লিখেছিলাম তা 2 পাতার ছিল, কিন্তু চন্দু এটিকে মাত্র 6 লাইনে সমাধান করেছে। আর এই পদ্ধতি আজ পর্যন্ত গণিতের কোনো বইয়ে ছাপা হয়নি। এটি এক নূতন আবিষ্কার। পুরো হলে নিস্তব্ধতা ছিল। প্রিন্সিপাল খান্না, যিনি কিছুক্ষণ আগেও অপমানজনক হাসি হাসছিলেন, এখন তার চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মুখ খোলা রয়ে গেল। তার নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না যে ছেলেটিকে তারা ভিক্ষুক ভাবছিলেন তার মস্তিষ্ক কোনো সুপার কম্পিউটারের চেয়েও দ্রুত ছিল। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একটি মাত্র ছেলে উঠে দাঁড়াল। সে সমীর ছিল। তার মাথা লজ্জায় ঝুঁকেছিল, কিন্তু সে হাততালি দিতে শুরু করল। 1টি তালি, 2টি তালি, এবং দেখতে দেখতে পুরো অডিটোরিয়াম গর্জনে মুখরিত হয়ে উঠল। হাজার হাজার হাত সেই আবর্জনাওয়ালার সম্মানে উঠে গিয়েছিল। যে ছাত্ররা তার উপর কাগজ ছুঁড়ছিল, এখন তারা নিজেদের আসনে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছিল। চন্দু চমকে গেল। সে বুঝতে পারছিল না যে এই আওয়াজ তাকে তাড়ানোর জন্য নাকি অন্য কিছুর জন্য। সে তার জীবনে গালাগালি আর তাচ্ছিল্য অনেক শুনেছিল, কিন্তু হাততালির এই আওয়াজ তার কাছে নতুন ছিল। প্রিন্সিপাল খান্না মঞ্চে এলেন। তার অহংকার এখন গলে গিয়েছিল। তিনি ঝুঁকে চন্দুর নোংরা কালো হাত নিজের হাতে তুলে নিলেন। ব্যাটা, প্রিন্সিপালের কণ্ঠ নরম ছিল, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমার কাপড় দেখেছি, তোমার ক্ষমতা দেখিনি। এই স্কুল, এই শহর, আমরা সবাই তোমার কাছে ঋণী। তিনি মাইক হাতে নিলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে চন্দু আমাদের স্কুলের ছাত্র হবে, এবং কেবল তার পুরো ফিসই মুকুব হবে না, বরং স্কুল তার পড়াশোনা, থাকা এবং খাওয়ার পুরো খরচ বহন করবে। আর প্রফেসর ভাস্কর, তিনি প্রফেসরের দিকে ঘুরে বললেন, আপনার পদত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আপনি আজ আমাদের সত্যিকারের শিক্ষক হওয়ার অর্থ শিখিয়ে দিলেন। চন্দুর চোখ থেকে এখন জল ঝরতে শুরু করল। এ দুঃখের জল ছিল না, এ ছিল সেই বোঝা নেমে যাওয়ার জল যা সে বহু বছর ধরে তার ছোট কাঁধে বয়ে বেড়াচ্ছিল। সে ভিড়ে প্রফেসর ভাস্করকে দেখল, যিনি হাসছিলেন। চন্দুর মনে হল যেন সে তার বাবাকে ফিরে পেয়েছে। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। চন্দু মাইক চাইল। মাইক স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর জন্য তার উচ্চতা কম ছিল, তাই প্রফেসর মাইকটি নিচে নামিয়ে দিলেন। চন্দু কাঁপতে থাকা কণ্ঠে এমন কিছু বলল যা সবার আত্মাকে নাড়া দিল। চন্দু মাইকটি তার ছোট মুঠোর মধ্যে ধরল। তার কণ্ঠে এখন আর ভয় নয়, বরং এক অদ্ভুত গভীরতা ছিল। সে ভারী মনে বলল, সাহেব, আপনারা সবাই আজ আমার জন্য হাততালি দিচ্ছেন, কিন্তু কাল পর্যন্ত আপনারাই আমাকে দেখে নাক বন্ধ করে নিতেন।
আমি আবর্জনা কুড়াই, কিন্তু আমি কখনো আমার স্বপ্নকে আবর্জনা হতে দিইনি। লোকে রদ্দি ফেলে দেয়, আমি সেই রদ্দিতে জীবন খুঁজতাম। আমার গণিত এই জন্য পছন্দ, কারণ সংখ্যা কখনো কারোর সাথে ভেদাভেদ করে না, তা সে ধনীর খাতায় ঠাকুক বা গরিবের ঝুপড়ির দেওয়ালে। 2 আর 2 সবসময় 4ই হয়। সে নিজের পিঠ থেকে সেই পুরনো দুর্গন্ধযুক্ত বস্তাটি নামালো, যা তার সাথী ছিল, তার রুজি রোজগারের মাধ্যম ছিল এবং তার দারিদ্র্যের প্রতীক ছিল। সে সেই বস্তাটিকে সেখানেই মঞ্চের মাঝখানে রেখে দিল। আজ আমি এই বস্তাটিকে এখানেই ছেড়ে যাচ্ছি, চন্দু প্রফেসর ভাস্করের দিকে দেখতে দেখতে বলল। কারণ আমার গুরুজি আমার হাতে এই কলম ধরিয়ে দিয়েছেন, এবং এই কলম এই বস্তার চেয়েও ভারী, কারণ এতে আশার ওজন আছে। পুরো হলে ফিসফিসানির আওয়াজ শোনা যাচ্ছিল। প্রফেসর ভাস্কর দৌড়ে মঞ্চে এলেন এবং চন্দুকে বুকে জড়িয়ে ধরলেন। সেই দৃশ্য কোনো সিনেমার নয়, বরং মানবতার বিজয়ের এক জীবন্ত উদাহরণ ছিল। সেদিন কেবল চন্দুর ভর্তিই হল না, বরং সেই স্কুলের চিন্তাধারারও নতুন জন্ম হল। সময়ের চাকা দ্রুত ঘুরল। চন্দু এখন কেবল চন্দু রইল না। প্রফেসর ভাস্করের তত্ত্বাবধানে সে দিন রাত এক করে দিল। সে স্কুলের টপার হল, তারপর জেলার এবং তারপর রাজ্যের। যে ছেলেটির কাছে পড়ার মতো কাপড় ছিল না, সে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ভারতের পতাকা গাড়ল। সমীর, যে কখনো তাকে নিচু দেখাত, এখন তার সবচেয়ে ভালো বন্ধু এবং সমর্থক হয়ে গেল। চন্দু কেবল নিজেকেই প্রমাণ করল না, বরং সে তার বস্তির অন্যান্য বাচ্চাদেরও পড়ানো শুরু করল, এটা নিশ্চিত করতে যে আর কোনো হীরা যেন কাদার মধ্যে হারিয়ে না যায়। 12 বছর পর লন্ডনের এক নামি দামি সভাগৃহ বিজ্ঞানী ও গণিতজ্ঞদের ভিড়ে ভরেছিল। মঞ্চে এক তরুণ সৌম্য ব্যক্তি দাঁড়িয়েছিলেন, যাকে ফিল্ডস মেডেল, গণিতের নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করা হচ্ছিল। স্যুট বুটে থাকা সত্ত্বেও তার চোখে সেই পুরনো বিনয় ছিল। অ্যাঙ্কার ডাকলেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দুনিয়ার সবচেয়ে সেরা তরুণ গণিতজ্ঞ চন্দ্রশেখর। হাজার হাজার লোকের ভিড় দাঁড়িয়ে হাততালি দিল, কিন্তু ডক্টর চন্দ্রশেখরের দৃষ্টি ভিড়ে বসা এক বৃদ্ধ কুঁচকে যাওয়া মূর্তিকে খুঁজছিল। তিনি মঞ্চ থেকে নিচে নামলেন এবং সোজা প্রথম সারিতে বসে থাকা প্রফেসর ভাস্করের কাছে গেলেন। প্রফেসরের চুল এখন সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল এবং তিনি লাঠির সাহায্যে হাঁটতেন। চন্দ্রশেখর তার গোল্ড মেডেল প্রফেসর ভাস্করের চরণে রাখলেন এবং তার পা ছলেন। এটা আমার নয় স্যার, চন্দ্রশেখর ভারাক্রান্ত কণ্ঠে বললেন। এটা সেই জোহরির, যে আবর্জনার স্তূপে পড়ে থাকা পাথরকে চিনতে পেরেছিল এবং তাকে পালিশ করেছিল। প্রফেসর ভাস্কর তাকে তুললেন এবং বুকে জড়িয়ে ধরলেন। তার চোখ থেকে আনন্দের জল ঝরছিল। তিনি বললেন, না বেটা, আমি তো কেবল ধুলো সরিয়েছিলাম, দ্যুতি তো তোর ভেতরে আগে থেকেই ছিল। গল্পটি আমাদের শেখায় যে প্রতিভা কোনো প্রাসাদের মুখাপেক্ষী নয়, তা ফুটপাতে, ঝুপড়িতে এবং আবর্জনার স্তূপেও মিলতে পারে। প্রয়োজন কেবল একজন প্রফেসর ভাস্করের, যে নিজের নাক বন্ধ করার পরিবর্তে সেই নোংরার পিছনে লুকিয়ে থাকা সোনালী ভবিষ্যৎ দেখার সাহস রাখে। কারণ আসল শিক্ষা তা নয় যা মস্তিষ্ককে ভরে তোলে, বরং তা যা হৃদয়ের চোখ খুলে দেয়।